আসসালামু আলাইকুম। স্বাগতম সবাইকে আজকের ক্লাসে। এখন আমাদের যে ক্লাসটা সেটা হচ্ছে আমরা রিভাইজ ক্লাস করছি। তোমরা সবাই জেনে থাকবে কয়েকদিনে 2 দিনে গত 2 দিন আগে আমাদের একটা ডিসিশন হয়েছে যে আমাদের একটা পরীক্ষা হবে, মূল্যায়ন পরীক্ষা হবে একটা স্কুলে। যার কারণে মানে স্কুলে ঠিক না, পরীক্ষাটা স্কুল আয়োজন করবে কিন্তু পরীক্ষাটা তোমরা বাসায় দিবে। যাই হোক, সেই পরীক্ষাটার জন্য আমাদের যে অধ্যায়গুলো সিলেক্ট করা হয়েছে তোমাদের আমি এখন ক্লাস নিচ্ছি আসলে চতুর্থ শ্রেণীর গণিত বিষয়ের 8 অধ্যায়ের ক্লাস নিব এখন। কিন্তু তার আগে একটু কথা বলে নি, তোমাদের গণিতের জন্য আমাদের যে অধ্যায়গুলো সিলেক্ট করা হয়েছে সেটা হচ্ছে আমাদের হচ্ছে এখানে অধ্যায় 8 সাধারণ ভগ্নাংশ, অধ্যায় 9 দশমিক ভগ্নাংশ এবং অধ্যায় 10 পরিমাপ। এই 3টা চ্যাপ্টার থেকে তোমাদের পরীক্ষা হবে। আচ্ছা, আমি আবারও বলছি, সাধারণ ভগ্নাংশ, দশমিক ভগ্নাংশ আর পরিমাপ, এই 3টা অধ্যায় থেকে তোমাদের পরীক্ষা হবে। এখন পরীক্ষার যে ইয়াটা হবে, আমরা যে আইটেম গুলো দিব এটা হচ্ছে তোমাদের সিলেবাস। যদিও তোমরা আমাদের পুলিশ লাইন পেজে সিলেবাসটা পেয়ে যাবে, তারপরেও যেহেতু আমি ক্লাস শুরু করছি তোমাদের একটু আগে থেকে বলে রাখলাম সিলেবাসটা। এরপরে যেটা আসছে সেটা হচ্ছে মান বন্টন। আসলে পরীক্ষাতে কি আসবে, হ্যাঁ, এটা আমাদের জানতে হবে। পরীক্ষাতে আমাদের যেটা আসবে সেটা হচ্ছে আমাদের 10টা সংক্ষিপ্ত প্রশ্ন আসবে, 10টা সংক্ষিপ্ত প্রশ্নের 10 নাম্বার। তারপরে আসবে হচ্ছে আমাদের সৃজনশীল অঙ্ক। সৃজনশীল অঙ্ক আমাদের প্রত্যেকটা সৃজনশীল 8 নাম্বার করে, এটা জানো তোমরা। তাহলে আমাদের 5টা সৃজনশীল থাকবে 8 মার্ক করে, 5 8 40। তাহলে সংক্ষিপ্ত প্রশ্ন 10 আর সৃজনশীলের 40, মোট হচ্ছে 50। এই 50 নম্বরে তোমাদের পরীক্ষা হবে। তাহলে আমি যদিও 8 9 10 অধ্যায় আমাদের এর আগে করা হয়ে গিয়েছে, যে যতটুকু করা হয়েছে এর মধ্যে থেকে তোমাদের পরীক্ষায় আসবে। আচ্ছা, সংক্ষিপ্ত প্রশ্ন তোমরা যারা রেগুলার ক্লাস করছো জানো আমি সংক্ষিপ্ত প্রশ্নগুলো প্রত্যেকটা অধ্যায়ের শুরুতে ক্লাসে দিয়ে দিয়েছি। আজকে আমরা সংক্ষিপ্তটাই রিভাইজ করব। সংক্ষিপ্ত আমরা 3টা অধ্যায়ের চেষ্টা করব সংক্ষিপ্ত প্রশ্নগুলো আজকে কমপ্লিট করতে। চলো তাহলে শুরু করি আমরা। মানে 3টা অধ্যায় সম্পর্কে যে প্রাথমিক ধারণা বা সংক্ষিপ্ত, তোমরা এগুলো মোটামুটি করবে আর একটু ছোট ছোট অঙ্কগুলো করবে, তাহলে তোমরা ইনশাআল্লাহ পরীক্ষায় কমন পাবে। তাহলে চলো আমরা সংক্ষিপ্ত গুলো শুরু করি। সাধারণ ভগ্নাংশের সংক্ষিপ্ত গুলো। সমহর বিশিষ্ট ভগ্নাংশ কি? 2 বা ততোধিক ভগ্নাংশের হরের মান সমান হলে তাকে সমহর বিশিষ্ট ভগ্নাংশ বলে। ভগ্নাংশ কত প্রকার ও কি কি? ভগ্নাংশ 3 প্রকার, যেমন প্রকৃত ভগ্নাংশ, অপ্রকৃত ভগ্নাংশ এবং মিশ্র ভগ্নাংশ। এই হচ্ছে 3 প্রকার। আমি এখন খুব ডিটেলসে বোঝাচ্ছি না, যেহেতু আমাকে 3টা চ্যাপ্টারের সংক্ষিপ্ত আমি আজকে কমপ্লিট করব। এগুলো আমি তোমাদের বুঝিয়েছি আগে অনেকবার করে, তারপরেও আজকে আরেকবার রিভাইজ করিয়ে দিচ্ছি। পরের প্রশ্ন, প্রকৃত ভগ্নাংশ কাকে বলে? যে ভগ্নাংশের মান 1-এর চেয়ে ছোট তাকে প্রকৃত ভগ্নাংশ বলে, যেমন 2/5, 3/7, 1/3 ইত্যাদি। এরপরে অপ্রকৃত ভগ্নাংশ কাকে বলে? যে ভগ্নাংশের মান 1-এর চেয়ে বড় অথবা 1-এর সমান তাকে অপ্রকৃত ভগ্নাংশ বলে, যেমন 7/5, 5/3, 10/7 ইত্যাদি। তার মানে বুঝতে হবে আমাদের হর বড় লব ছোট হলে প্রকৃত ভগ্নাংশ, আর লব বড় হর ছোট হলে অপ্রকৃত ভগ্নাংশ। এটা আমরা এতদিনে সবাই নিশ্চয়ই জানি। আমাদের পরের প্রশ্ন, সমহর বিশিষ্ট ভগ্নাংশের ক্ষেত্রে বড় ভগ্নাংশ কোনটি? সমহর ভগ্নাংশের ক্ষেত্রে যে ভগ্নাংশটির লব বড় সেটি বড় ভগ্নাংশ, যেমন 2/5, 3/5, 4/5। ভগ্নাংশ 3টির মধ্যে 4/5 বড় ভগ্নাংশ, যেটার লব বড় সেটাই বড় ভগ্নাংশ হয়। এরপরে সমলব বিশিষ্ট ভগ্নাংশের ক্ষেত্রে বড় ভগ্নাংশ কোনটি? সমলব বিশিষ্ট ভগ্নাংশের ক্ষেত্রে যে ভগ্নাংশটির হর ছোট সেটি বড় ভগ্নাংশ, যেমন 2/7, 2/5, 2/3। ভগ্নাংশ 3টির মধ্যে 2/3 বড় ভগ্নাংশ। জাস্ট উল্টা, সমহর বিশিষ্ট ভগ্নাংশের যেটা লব বড় সেটা বড় ভগ্নাংশ হবে, আর সমলব বিশিষ্ট ভগ্নাংশের যেটার হর সবচেয়ে ছোট সেটা সবচেয়ে বড় ভগ্নাংশ হবে। পরের কোশ্চেনে যাই আমরা। সমতুল ভগ্নাংশ কাকে বলে? একটি ভগ্নাংশের মানের সমান যতগুলো ভগ্নাংশ থাকে তাদেরকে সমতুল ভগ্নাংশ বলে, যেমন 2/5 = 4/10 = 4/15 = 8/20 ইত্যাদি একে অপরের সমতুল ভগ্নাংশ। সমতুল ভগ্নাংশ নির্ণয় করতে হয় কিভাবে? একটি ভগ্নাংশের লব ও হরকে একই সংখ্যা দ্বারা গুণ করে সমতুল ভগ্নাংশ নির্ণয় করা যায়। লবকে আমরা যে সংখ্যা দিয়ে গুণ করব, হরকেও আমরা
সেই একই সংখ্যা দিয়ে গুণ করে কিন্তু সমতুল ভগ্নাংশ নির্ণয় করা যায়। এরপরে দেখো এখানে একটা চারটা ভগ্নাংশ দেওয়া আছে, 2/5, 2/7, 2/3, 2/9। আচ্ছা, কোন ভগ্নাংশকে লঘিষ্ঠ রূপে প্রকাশ করা যায় কিভাবে? না, এই ভগ্নাংশটা কোন ভগ্নাংশের লব ও হরকে একই সংখ্যা দ্বারা ভাগ করে, আচ্ছা ওইটা বাদ, এই প্রশ্নটা দেখি আমরা, কোন ভগ্নাংশকে লঘিষ্ঠ রূপে প্রকাশ করা যায় কিভাবে? কোন ভগ্নাংশের লব ও হরকে একই সংখ্যা দ্বারা ভাগ করে উক্ত ভগ্নাংশকে লঘিষ্ঠ আকারে প্রকাশ করা যায়। যেমন 12/15 ভগ্নাংশটিকে লঘিষ্ঠ আকারে প্রকাশ করতে হলে লব ও হরকে 3 দ্বারা ভাগ করতে হবে। 12/3 = 4 আর 15/3 = 5। তাহলে ভগ্নাংশ কি হবে? 4/5। লঘিষ্ঠ আকার মানে ছোট রূপে প্রকাশ করা যায় কিভাবে? তারপরে 2/5 এর 5টি সমতুল ভগ্নাংশ নির্ণয় করো। 2/5 এর 5টি সমতুল ভগ্নাংশ হলো, মানে 2/5 কে একই সংখ্যা দিয়ে গুণ করব। পরপর সংখ্যা দিয়ে করতে পারো তোমরা, যে কোনো সংখ্যা দিয়ে করতে পারো, শুধু একটাই শর্ত মনে রাখতে হবে যে লবকে যে সংখ্যাটা দিয়ে গুণ করব, হরকেও সেই একই সংখ্যা দিয়ে গুণ করব। আর একটা জিনিস, এখানে 0 আর 1 দিয়ে গুণ করা যাবে না, 0 আর 1 বাদে যে কোনো সংখ্যা দিয়ে তোমরা গুণ করতে পারো। তাহলে 2/5 কে যেমন 2 দিয়ে গুণ করলে হবে 2 দুগুণে 4, 5 দুগুণে 10, এভাবে 4/10, 6/15, 8/20, 10/25 আর 12/30। সাধারণ কিছু অঙ্ক, বড় বা ছোট নির্ণয়। 1/4 ছোট 3/4 থেকে, 2/5 বড় 1/5 থেকে, 8/9 ছোট 1 থেকে। ছোট থেকে বড় ক্রমানুসারে সাজানো। এখানে দেখো 2/5, 2/7, 2/3, 2/9। এখানে একটু আগে আমি বললাম সমলব বিশিষ্ট ভগ্নাংশের যেটা হর ছোট সেটা সবচেয়ে বড় ভগ্নাংশ। তাহলে ছোট থেকে বড়তে সাজাতে বলেছে, আগে সবচেয়ে ছোটটা সাজাবো, তার মানে সবচেয়ে বড় যেই লবটা, সবচেয়ে বড় যে হরটা সেটা সবচেয়ে ছোট ভগ্নাংশ। তাহলে হবে 2/9, 2/7, 2/5, 2/3। এরপরে আরেকটা দেখো 2/9, 5/9, 1/9, 3/9। এটা ছিল সমলব আর এটা হচ্ছে সমহর। সমহর বিশিষ্ট ভগ্নাংশে আমরা জানি যে ভগ্নাংশটা লব বড় সেটা বড় ভগ্নাংশ, তার মানে যে ভগ্নাংশটা লব ছোট সেটা সবচেয়ে ছোট ভগ্নাংশ। তাহলে এখানে ছোট থেকে বড় যেহেতু করতে বলেছে, আমরা 1/9, 2/9, 3/9, 5/9 এভাবে সাজালে ছোট থেকে বড় অনুসারে আমাদের সাজানো হয়ে যায়। লঘিষ্ঠ আকারে প্রকাশ করো 3/9 কে, যে এখানে দেখো একই সংখ্যা দিয়ে 3/9 কে ভাগ করেছি, 3 কেও 3 দিয়ে ভাগ করেছি, 9 কেও 3 দিয়ে ভাগ করেছি, ভাগ করলে হবে 1/3। 24/36 কে লঘিষ্ঠ আকারে যখন প্রকাশ করব তখন 24 কেও 12 দিয়ে ভাগ করা যায়, 36 কেও 12 দিয়ে ভাগ করা যায়, 12 দুগুণা 24, 3 বারং 36। আচ্ছা, এটা ছিল আমাদের এখন পর্যন্ত এইটার ক্লাস, সাধারণ ভগ্নাংশের ক্লাস। এবার আমরা চলে যাব দশমিক ভগ্নাংশে। আমরা দশমিক ভগ্নাংশের সংক্ষিপ্ত প্রশ্নগুলো একটু করে নিব। দশমিক ভগ্নাংশের সংক্ষিপ্ত প্রশ্ন। প্রথম প্রশ্ন যেটা দেখো, দশমিক কি? এই যে এই ফোঁটা দিয়ে মাথার উপর দুইটা কমা হবে, এই বিন্দুটিকে দশমিক বিন্দু বলে। পরের প্রশ্ন, দশমিক সংখ্যা কাকে বলে? 0.1, 0.5, 1.3 ইত্যাদিকে আমরা দশমিক সংখ্যা বলি। 2.47 এই দশমিক সংখ্যাটিকে কিভাবে পড়তে হয়? 2.47 এই দশমিক সংখ্যাটিকে 2.47 এভাবে পড়তে, মানে অনেকে আমরা পড়ি 2.47, কেউ যদি লেখো 2.47 এটা কিন্তু ভুল হবে, এটা ভেঙে পড়তে হবে। দশমিকের পরের অঙ্ক সবসময় ভেঙে পড়তে হয়, তাহলে এটা হবে 2.47। পরের প্রশ্ন, 35টি 0.1 নিয়ে গঠিত সংখ্যা কত? 35টি 0.1 নিয়ে গঠিত সংখ্যা হচ্ছে 3.5, মানে 0.1 কে 35 দিয়ে গুণ করলে হবে 3.5। কতটি 0.1 নিয়ে 9.8 গঠিত হয়? 98টি 0.1 নিয়ে 9.8 গঠিত হয়। এরপরে 2.4 ও 3.5 সংখ্যা দুটির মধ্যে কোনটি বড়? প্রতীকের সাহায্যে দেখাও। এখানে দেখো দশমিক বিন্দুর আগে 2 বড়, 2 একটা সংখ্যা, আর হচ্ছে দশমিকের আগে এখানে পরেরটাতে 3 একটা সংখ্যা, তাহলে 2 আর 3 এর মধ্যে আমরা জানি 3 বড়, তার মানে 2.4 ছোট, 3.5 বড়। 2/10 ও 0.3 এর মধ্যে কোনটি বড়?
তাহলে 2/10 তারপরে ছোট চিহ্ন 0.3, মানে 0.3টা বড়। 0.3কে যদি সাধারণ ভগ্নাংশে প্রকাশ করি তাহলে হবে 3/10। তাহলে 2/10 আর 3/10-এর মধ্যে 3-এর লবটা বড়, 3, এজন্য এটা বড় ভগ্নাংশ। পরের প্রশ্নে চলে যাই আমরা। এখানে হচ্ছে যোগ 0.3 যোগ 0.6 সংখ্যা দুটি যোগ করো। তাহলে যোগফল হচ্ছে 6 আর 3 যোগ করলে 9, তারপর দশমিক নামবে, তারপর 0 যোগ করলে 0, তাহলে 0.9। এরপরে 1 বিয়োগ 0.3 সমান সমান কত? এটা হবে 0.7। 1.00 করে নিব, তারপরে তার নিচে 0, দশমিকের নিচে দশমিক, তারপরে 3, তাহলে বিয়োগ করলে হবে 0.7। দশমিকের পরের ঘরগুলোর স্থানীয় মান লিখো। আচ্ছা, দশমিকের পরের ঘরগুলোর স্থানীয় মান হচ্ছে প্রথম ঘর দশমাংশ, তারপর শতাংশ, তারপর সহস্রাংশ। আমরা এখানে 3টা ঘর, আমাদের ক্লাস 4-এ 3টা ঘর পর্যন্ত আমরা করব। এর পরেরটা পরে আমাদের 4-এ লাগবে না, আমাদের 4-এর জন্য 3টা ঘরই আমরা মনে রাখবো, দশমাংশ, শতাংশ, সহস্রাংশ। 5.287 এর স্থানীয় মান লেখো। আচ্ছা, স্থানীয় মানটা আমরা এভাবে লিখবো না, আমরা স্থানীয় মান দাগ দিয়ে দিয়ে যেভাবে ছোটবেলায় শিখেছি এভাবে দাগ দিয়ে ওইভাবে লিখবো। যেহেতু এই ক্লাসটাই আমি বোঝানোর জন্য তোমাদের এইভাবে রেখেছি। দেখো, 5 হচ্ছে একক, তারপরে প্রথম ঘর হচ্ছে 2 দশমাংশ, 8 হচ্ছে শতাংশ এবং 7 হচ্ছে সহস্রাংশ। কিন্তু আমরা চেষ্টা করব সবাই এইভাবে তীর চিহ্ন দিয়ে দিয়ে যে আমরা করেছি ওইভাবে করতে। পরের প্রশ্ন আমাদের 1.469 সংখ্যাটি কতগুলো 0.001 নিয়ে গঠিত? 1.469 সংখ্যাটি 1469টি 0.001 নিয়ে গঠিত। তারপরের প্রশ্ন, 0.23 সংখ্যাটি কতটি 0.01 নিয়ে গঠিত? 0.23 সংখ্যাটি 23টি 0.01 নিয়ে গঠিত। পরের প্রশ্ন, 155টি 0.01 নিয়ে গঠিত সংখ্যাটি লিখো। 155টি 0.01 নিয়ে গঠিত সংখ্যাটি হচ্ছে 1.55। 155টি 0.001 নিয়ে গঠিত সংখ্যাটি লিখো। 155টি 0.001 নিয়ে গঠিত সংখ্যাটি হচ্ছে 0.155। পরের প্রশ্নে চলে যাচ্ছি আমরা। 3.825-এ কতটি 1, কতটি 0.1, কতটি 0.01 এবং কতটি 0.001 আছে? আচ্ছা, 3.825-এ আছে 1 আছে 3টা, আচ্ছা, আর 0.1 আছে 8টা, 0.01 আছে 2টা, আর 5টা হচ্ছে 0.001 আছে 17। 0.54-কে 10 দিয়ে গুণ করো। 0.54-কে 10 দিয়ে গুণ করলে হবে 5.4। 0.62-কে 10 দিয়ে ভাগ করো, 10 দিয়ে ভাগ করলে হবে 0.062। 0.55-কে সাধারণ ভগ্নাংশে প্রকাশ করো এবং লঘিষ্ঠ আকারে প্রকাশ করো। আচ্ছা, 0.55-কে যেভাবে সাধারণ ভগ্নাংশে প্রকাশ করতে হয় সেটা হচ্ছে উপরে 0.55, এটার উপরে হচ্ছে 55, নিচে 100, মানে দশমিকটা উঠে যে নিচে 1 হয়, আর দশমিকের পরে যে কয়েকটা অঙ্ক থাকে সে কয়েকটা শূন্য হয়। তাহলে এখানে দশমিকের পরে 2টা অঙ্ক আছে, এজন্য 2টা শূন্য অ্যাড হলো। তাহলে 55/100। এবার 55/100-কে 5 দিয়ে যদি ভাগ করি, 55-কে 5 দিয়ে ভাগ করলে হবে 11, 100-কে 5 দিয়ে ভাগ করলে হবে 20, তাহলে 11/20। 9 বিয়োগ 0.42 সমান সমান কত? এটা বিয়োগ করতে হবে, স্বাভাবিক যে নিয়ম সেই নিয়মে বিয়োগ করতে হবে। বিয়োগ করলে হবে 8.58। আচ্ছা, আমাদের এই চ্যাপ্টারটাও শেষ ছিল। এই চ্যাপ্টারটা শেষ হলো। এর পরের আমাদের যে চ্যাপ্টার সেটা হচ্ছে পরিমাপ চ্যাপ্টার। পরিমাপ চ্যাপ্টারের আমরা সাধারণ মানে প্রাথমিক ধারণাটা নিয়ে নিই, অথবা যেটা বলছি যে সংক্ষিপ্ত প্রশ্ন। আচ্ছা, এখানে আমাদের প্রথম প্রশ্নটা, দৈর্ঘ্য পরিমাপের একক কি? দৈর্ঘ্য পরিমাপের একক হচ্ছে মিটার। ওজন পরিমাপের একক কি? ওজন পরিমাপের একক কেজি বা কিলোগ্রাম এবং গ্রাম। আচ্ছা, মূল একক কিন্তু গ্রাম। হ্যাঁ, ওজন পরিমাপের মূল একক হচ্ছে গ্রাম, কিন্তু এই দুইটা তোমাদের বই এভাবে দেওয়া আছে, এজন্য এভাবে লেখা।
তরল পদার্থের আয়তন পরিমাপের একক কি? তরল পদার্থের আয়তন পরিমাপের একক হলো লিটার। 1 কিলোমিটার কত মিটার? 1 কিলোমিটার সমান সমান 1000 মিটার। 1 মিটার সমান সমান কত সেন্টিমিটার? 1 মিটার সমান সমান 100 সেন্টিমিটার। এগুলো সূত্র কিন্তু, হ্যাঁ, সূত্রগুলো তোমরা জানো, এর আগে বলেছি বারবার, সূত্র মুখস্থ রাখতে হবে অথবা বুঝে রাখতে হবে। 1 সেন্টিমিটার সমান সমান 10 মিলিমিটার। পরিসীমা কাকে বলে? কোন আকৃতির বাহুগুলোর মোট দৈর্ঘ্যই হলো ওই আকৃতির পরিসীমা। আয়তের পরিসীমা নির্ণয়ের সূত্রটি লিখো। পরিসীমা সমান সমান 2 গুণ দৈর্ঘ্য যোগ প্রস্থ। আয়তের পরিসীমা সমান সমান 2 গুণ দৈর্ঘ্য যোগ প্রস্থ। বর্গের পরিসীমা নির্ণয়ের সূত্রটি লিখো। বর্গের পরিসীমা সমান সমান 1 বাহুর দৈর্ঘ্য গুণ 4। আদর্শ বাটখারা কয়টি ও কি কি? আদর্শ বাটখারা 8টি। 5 গ্রাম, 10 গ্রাম, 20 গ্রাম, 50 গ্রাম, 100 গ্রাম, 200 গ্রাম, 500 গ্রাম ও 1 কেজি। পরের প্রশ্নে চলে যাই আমরা। 1 লিটার সমান সমান কত ডেসিলিটার? 1 লিটার সমান সমান 10 ডেলি অথবা ডেসিলিটার। 1 ডেলি সমান সমান কত মিলি? 1 ডেলি সমান সমান 100 মিলি। 1 লিটারে কত মিলিলিটার? 1 লিটার 1000 মিলিলিটার। 1 ঘন সেন্টিমিটারে 1 মিলিমিটার। ক্ষেত্রফল কাকে বলে? একটি সমতল পৃষ্ঠের নির্দিষ্ট সীমানার মাঝের জায়গাটির পরিমাণকে এর ক্ষেত্রফল বলে। একটি সমতল পৃষ্ঠের নির্দিষ্ট সীমানার মাঝের জায়গাটির পরিমাণকে এর ক্ষেত্রফল বলে। এটা কিন্তু একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন। আয়তক্ষেত্রের ক্ষেত্রফল নির্ণয়ের সূত্রটি কি? আয়তক্ষেত্রের ক্ষেত্রফল সমান সমান দৈর্ঘ্য গুণ প্রস্থ বর্গ একক। আচ্ছা, বর্গক্ষেত্রের ক্ষেত্রফল নির্ণয়ের সূত্রটি কি? বর্গক্ষেত্রের ক্ষেত্রফল সমান সমান বাহু গুণ বাহু বর্গ একক। 1 বর্গ কিলোমিটার সমান সমান কত বর্গ মিটার? 1 বর্গ কিলোমিটার সমান সমান এখানে হচ্ছে 10 লক্ষ বর্গ মিটার। আয়তের দৈর্ঘ্য নির্ণয়ের সূত্রটি লিখো। আয়তের দৈর্ঘ্য সমান সমান ক্ষেত্রফল ভাগ প্রস্থ। আয়তের প্রস্থ নির্ণয়ের সূত্রটি কি? আয়তের প্রস্থ সমান সমান ক্ষেত্রফল ভাগ দৈর্ঘ্য। আচ্ছা, এই ছিল মোটামুটি আমাদের এটাই ছিল আমাদের ক্লাস। সবাই ভালো থাকবে, তো পরীক্ষার জন্য প্রস্তুতি নিবে। মোটামুটি আমাদের যে 3টে অধ্যায় আমরা পরীক্ষায় দিব, আমি আবারও বলে দিচ্ছি, সাধারণ ভগ্নাংশ অধ্যায় থাকবে, দশমিক ভগ্নাংশ অধ্যায় থাকবে, আর পরিমাপের অধ্যায়টা থাকবে। এটার মধ্যে তোমরা 10টা সংক্ষিপ্ত প্রশ্ন তোমাদের করতে হবে আর 5টা সৃজনশীল অঙ্ক করতে হবে। আচ্ছা, আরেকটা কথা বলে রাখি, সৃজনশীল অঙ্কের কোনো অপশন থাকবে না। তোমাদের 5টা অঙ্ক থাকবে, 5টা অঙ্ক আমি দিব, 5টা অঙ্কই তোমাদেরকে পরীক্ষায় করতে হবে। আচ্ছা, কেন অথবা থাকবে না সেটা বলি। কেন কি, আমি এইখানে ক্লাসে যা করিয়েছি, যতটুকু সৃজনশীল করিয়েছি, তোমরা এতটুকুই যদি প্র্যাকটিস করো, এতটুকুর মধ্যেই পরীক্ষায় থাকবে। আমার অনলাইন ক্লাসের বাইরে কোনো অঙ্ক পরীক্ষায় থাকবে না। এই জন্য আমার অনলাইন ক্লাস তোমরা ফলো করো। এই 5টা অঙ্ক থাকবে, 5টা করতে হবে, 10টা সংক্ষিপ্ত থাকবে, 10টাই করতে হবে, কোনো অপশন তোমরা পাবে না। এই তোমরা সেভাবেই প্রস্তুতি নাও যাতে করে অঙ্ক দিলে তোমরা অঙ্ক করতে পারো। বাইরে থেকে অনেক বেশি চাপ নেওয়ার কোনো দরকার নেই। যা করাচ্ছি ক্লাসে, যা আপডেট দিব, এইটুকু মনোযোগ দিয়ে করো, এইটুকু ভালো করে করো, তাহলে ইনশাল্লাহ তোমরা সবাই পরীক্ষায় ভালো ফল করতে পারবে। আচ্ছা, আরেকটা গুরুত্বপূর্ণ তথ্য, যেটা হচ্ছে এই মূল্যায়ন পরীক্ষা, আর তোমরা সবাই মনে আছে তোমাদের যে আমাদের বছরের শুরুতে আমাদের একটা প্রথম মাসিক পরীক্ষা হয়েছে। ওই প্রথম মাসিক পরীক্ষা আর এই পরীক্ষার ফলাফলের ভিত্তিতে কিন্তু তোমাদের মেধা তালিকা প্রকাশ করা হবে, যেটা রোল তোমরা পাবে ক্লাস 5-এ যে। তাহলে আজকের ক্লাসটা এই পর্যন্তই থাকবে, কালকে আবার দেখা হবে। আমি এখন থেকে এই সপ্তাহে আমি প্রত্যেকদিন ক্লাস দিব, অঙ্ক ক্লাস, বিজ্ঞান ক্লাস প্রত্যেকদিন পাবে তোমরা। ক্লাসের জন্য অপেক্ষা করো। আজকে 2টা ক্লাস পাবে, এভাবে বৃহস্পতিবার পর্যন্ত প্রত্যেকদিন 2টা করে ক্লাস পেয়ে যাবে তোমরা। তাহলে সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, সুন্দর থাকবে, আর মন দিয়ে পড়াশোনা করো। পরীক্ষায় অংশগ্রহণের জন্য আমাদের সম্ভাব্য তারিখ হচ্ছে 28 তারিখ। 28শে নভেম্বর থেকে হয়তোবা পরীক্ষাটা শুরু হবে। তারপরেও তোমরা অনলাইনে রুটিনটা পেয়ে যাবে, রুটিন থেকে জেনে নিও তোমাদের বাদবাকি পরীক্ষা আসলে নির্দিষ্ট তারিখ, সময়, এগুলো তোমরা জানতে পারবে। ভালো থাকবে সবাই, সুস্থ থাকবে, সুন্দর থাকবে। আল্লাহ হাফেজ।